বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় 4 ঘণ্টা সংঘর্ষ, মসজিদের ইমামসহ নিহত 2। জেট ফুয়েলের দাম 80% বাড়ানোর সিদ্ধান্ত। মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ। প্রার্থীর আচরণেই মোরেলগঞ্জে ভরাডুবি, সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান, ভেন্যু হতে পারে ইসলামাবাদ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা 11টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলো নিয়ে একটা ফলো আপ আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকেই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিবুর রহমান নামের 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। আজ সকাল 10:30 থেকে এই সংঘর্ষ শুরু হয়। দুপুর পর্যন্ত 4 ঘণ্টা সংঘর্ষ চলে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে হাবিবুর রহমান স্থানীয় একটি জামে মসজিদের ইমাম ও আক্তার মিয়া ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাশেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। বিষয়টি নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে কয়েকদিন আগেও 2 গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় আজ সকালে ফের রহিম গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজন টেটা বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া নিহত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এক ধাক্কায় প্রায় 80% দাম বাড়ানো হয়েছে। আজ নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তেলের দাম বাড়াতে আজ জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে 1 লাফে 202 টাকা 29 পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 89 টাকা 88 পয়সা বা 80 পয়সা। এছাড়াও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.7384 থেকে বাড়িয়ে $1.3216 নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক আজ সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালু এবং থাইল্যান্ড সহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু দেশের নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে। প্রতিমন্ত্রী জানান, নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণে আসবে এবং সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে।
হবে। তিনি বলেন, চাহিদা অনুযায়ী আমরা একভাবে সরবরাহ করে আসছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার কারণে খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং দ্রুত ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মোরেলগঞ্জে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দায়ী করা হয়েছে তার নিজস্ব আচরণকেই। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রার্থী সোমনাথ দে নির্বাচনী প্রচারণায় দাম্ভিকতা ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ বলেন, দলের অঙ্গ সংগঠনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং সিনিয়র নেতাদের অবমূল্যায়ন ছিল পরাজয়ের বড় কারণ। তিনি আরও অভিযোগ করেন, একটি সাক্ষাৎকারে প্রার্থী কেন্দ্রীয় নেতাদের নিয়ে মিথ্যাচার করেছেন। এ সময় নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ঘটনার তদন্ত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, প্রার্থী 1 লক্ষাধিক ভোট পেলেও তা ছিল তৃণমূল কর্মীদের কঠোর পরিশ্রমের ফল। ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। এই প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ওয়াশিংটনের অনেকের কাছে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়। ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনের সঙ্গেও পাকিস্তানের উষ্ণ সম্পর্ক বজায় ছিল। গত বছরের জুন ও সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেপ্টেম্বর মাসের সফরে সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ছিলেন। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।